ঈশান বিছানায় হেলান দিয়ে অফিসের কাজ করছিল ল্যাপটপে। একটু পরেই বের হবে। এতদিন পর আশায় বন্ধুগুলো ফোন করে মাথা খাচ্ছে। ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে ফেললো। ভাবিকে না নেওয়ার অজুহাতেও এরা আরো কিছুক্ষণ বিরক্ত করবে। সে সেটা খুব ভালো করেই জানে। ঈশান ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তোলে, হাতড়ে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয়। আসার পর একবারও রুষার খোঁজ নেওয়া হয়নি। কালকের ঘটনার বিষয়টা মুখে না বললেও দারুণ বিরক্তি হয়েছে সে। সেই রাগ থেকেই আর ফোন দিতে ইচ্ছে হয়নি তার। ফোন চেক করে ঈশান অবাক হয়। একবারও রুষার ফোন বা মেসেজ আসেনি। এমনটা কখনো হয় না। মেয়েটার সর্বক্ষণ কল বা মেসেজের ওপর থাকে। আজ তার ব্যতিক্রম হওয়ার কারণ কি? ঈশান চিন্তিত হয়। বাড়িতে কি বেশি সমস্যা মেয়েটার? সে নিজেই একবার ফোন করবে কিনা ভাবতে লাগলো। দুবার কল ডায়াল করেও কল দিল না কি মনে করে। ফোন হাতে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে রোশনি, রিশা, রাফি তাদের পাশের বাসার ফ্রেন্ডগুলোর সাথে খেলছে। তার রুম আশেপাশের রুমের বারান্দাটা তাদের বাগানের দিকে। বাগানটা দারুণ সাজানো গোছানো। হরেক রকমের ফুল ফলের গাছ এমনও আছে যার হয়তো নামই জানে না সে। এগুলো সব তার বোনেরা কোথাও থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে। একটা সুইমিং পুল আছে সেখানে, পাশে দোলনা। সুইমিং পুলে এই মুহূর্তে পানি নেই। মনে পড়ল আজ রবিবার, আজকের সুইমিং পুল পরিষ্কার করা হয়। একটু দূরেই রহিম চাচা বাড়ির গাড়িগুলো ধুচ্ছে, আর রহমত মালি বাগানের আগাছা পরিষ্কার করছে। ঈশান পাশের বারান্দায় তাকালো। বারান্দা তো নয়, ছোটখাটো একটা গাছের সমাহার। লতায় পাতায় সাজানো বারান্দা। বারান্দায় একটা পাখির খাঁচা, ভেতরে একজোড়া টিয়া পাখি। একটা আরেকটার মাথায় খোঁচাখুচি করছে। রুমটায় কে থাকে সত্যিই তো। বাড়িতে আসা হয় না ২ বছরের বেশি হয়ে গেছে। আগে তো এই রুম ফাঁকা থাকতো। এখন কে থাকে জানা হয়নি। নিশি, নুরি সবার রুমই আরেক পাশে। নয়নেরও তাই। মোট কথা এদিকটায় শুধুমাত্র এতদিন তার রুমটাই ছিল। বাকি রুমগুলো ফাঁকাই থাকতো। থাকার কেউ ছিল না, গেস্ট রুম হিসেবে ব্যবহার হতো। তবে বারান্দায় সাজানো অবস্থা দেখে বোঝা যাচ্ছে এ ঘরের এখন পার্মানেন্ট মালকিন আছে। সে অন্তত শৌখিন। এ বাড়িতে এত শৌখিন কে মনে তো পড়ে না। মাকে জিজ্ঞেস করতে হবে। ঈশান এবার ফোনটা ডায়াল করেই ফেলল রুষার নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। এবার তো আরো অবাক হওয়ার পালা। সে রুষাকে কল দিয়েছে আর সেটা রিসিভও না হয়ে কেটে গেছে। এ জন্মে সেটা হয়েছে বলে তো মনে পড়ে না। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল নিচে ভাইবোনগুলোর খেলার দিকে। রুষাকে সে ভালোবাসে না সে। তাহলে কেন বিয়ে করতে রাজি হয়েছে সেটাও বোঝে না মাঝে মধ্যে। কারণ প্রেমিক প্রেমিকার চাহিদা সে কখনো রুষার মধ্যে ফিল করেনি। রুষা কাছে আসতে চেয়েছে বহুবার। এমনও হয়েছে সে নিজেও চেয়েছে কাছে যেতে। ভেবেছে একবার কাছাকাছি আসলে হয়তো ফিল করতে পারবে মন থেকে। কিন্তু মন সায় দেয়নি। অন্যায় হবে একটা মেয়ের সাথে, অসম্মান করা হবে এতে। আর সেটা যদি হয় ভালোবাসা অনুভব না করে, তাহলে তো আরো। এবার ফোনের শব্দে তাকালো। রুষার কল। স্বাভাবিকভাবে কলটা ধরল ঈশান। হ্যালো। ওপাশ থেকে অত্যন্ত ধীরে উত্তর আসলো। ঈশান। রুষা, আর ইউ দেয়ার? কেমন আছো ঈশান? আমি ঠিক আছি। তুই ঠিক আছিস? তোর বাবা এখন কেমন আছে? বাবা ভালো আছেন মোটামুটি। রুষা খানিকটা দম নিল যেন। তারপর আবার মৃদু স্বরে ডাকলো। ঈশান, বল শুনছি। তোমার বাসার সবাই আমার ওপর বিরক্ত হয়েছে তাই না? বিরক্ত হবে কেন? ইটস নরমাল। প্রবলেম হতেই পারে হুট করে। কেউ কিচ্ছু মনে করেনি। রুষা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের এপাশ থেকে স্পষ্ট শুনতে পেল সে। তারপর আবার সেই ধীর স্বরে প্রশ্ন করল। একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি আমাকে ভালোবাসো ঈশান? ঈশান বিরক্ত হয়। এ প্রশ্নটা হাজারবার করে দিনের মধ্যে করে মেয়েটা। এমন নয় যে সে জবাব দেয় না, সেও হাজারবারই জবাব দিয়েছে। সে সেরকম কখনো ফিল করেনি। এমন নয় যে অন্য কারোর প্রতি ফিল করে তার জন্য। তার জীবন ভালোবাসা হাবিজাবি ফিলিংস কোনো মেয়ের প্রতি এখনো আসেনি। রুষা, কাম অন। এই স্টুপিড প্রশ্ন অনেকবার করেছিস, আর আমি জবাবও দিয়েছি। তাহলে বিয়ে করছো কেন আমাকে? ঈশান চুপ করে থাকে, কারণ এটার জবাবও রুষার জানা। মেয়েটা ঈশানকে খুব ভালোবাসে। ঈশানকে সব রকম ভালো রাখার চেষ্টা করে মেয়েটা। তাছাড়া ক্যাম্পাসের ফ্রেন্ড সার্কেলের সবাই জানে একটা ডিপ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। এখন মেয়েটাকে বিয়ে না করাই ঘোর অসম্মান করো তাকে।
তাছাড়া অ্যারেঞ্জ ম্যারেজ তো মানুষ করে নাকি? দুজন দুজনকে ভালো মতো চেনে, মেয়েটা তাকে চায়, ভালোবাসে, বোঝে, বিয়ে করতে সমস্যা তো নেই। তুই মেয়ে রুষা, তোর একটা সম্মান আছে। আমি তোকে বিয়ে না করলে আমার কিচ্ছু যাবে আসবে না। ট্রাস্ট মি। কিন্তু তোকে লোকে কথা শোনাবে। এর দায়ও কিন্তু তোর। তুই আমাকে ভালোবেসেছিস, নিজেই সম্পর্কের একটা নাম দিয়েছিস। আমি সায় দিয়েছি তোর কথা ভেবে। কিন্তু কিছু যদি অ্যাকচুয়ালি যায় আসে সেটা তোর। এ কারণে আমি তোকে বিয়ে করব। তাছাড়া আমার জীবনে অন্য কোনো নারী নেই যার কারণে তোকে রিজেক্ট করব। রুষা চুপ করে থাকে। সে জানতো ঈশান এই জবাবই দেবে। শেষ লাইনটা শুনতে তার বড্ড ভালো লাগে। ঈশানের জীবন সে ছাড়া অন্য কোনো মেয়ে নেই। হ্যাঁ, এটা ঠিক, ঈশান তাকে কখনো ভালোবাসি বলেনি। হয়তো বাসে না, যেটা আছে সেটা রেসপেক্ট, বন্ধুত্ব। কিন্তু তবুও রুষার হঠাৎই বুকের ভেতর চিনচিনে ব্যথা শুরু হলো। ঈশান, হুম, আমার তোমাকে কিছু বলার আছে। শুনছি, বল। আমি যদি তোমাকে বিয়ে না করি, তুমি কি খুব কষ্ট পাবে? এহেন কথা সে এক্সপেক্ট করেনি বোধহয়। অবাক হয়ে যায়। পর মুহূর্তের মধ্যে স্বাভাবিক স্বরে বলে, সেটা তো জানি না আমি কষ্ট পাবো কিনা, তবে তোর জন্য কষ্ট হবে। কারণ আমাকে ছেড়ে গেলে কষ্টটা বোধহয় তুই পাবি আমার থেকে বেশি। রুষার বুক চিরে যেন হতাশার চিৎকার বেরিয়ে আসতে চাইছে। কান্না পাচ্ছে তার। ঈশান, রাখি কেমন? মা ডাকছে। টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ওয়ারি। সব জামাকাপড় গুছিয়ে সুটকেসে তুলছে এক এক করে তিতির। কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। সকাল বলতে ভোরের ট্রেনে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ি থেকে মামা বারবার বলেছিল তারা কেউ আসবে। তিতির নিজেই নিষেধ করেছে, এত জার্নি করে নিতে আসার কোনো দরকার নেই। তাছাড়া টিকিট কেটে সিটে বসে পড়লে সারা রাস্তা আর কিসের টেনশন। রাত হলে শুধু টেনশন থেকে পিক করে নিয়ে গেলেই হবে। মিনুটা এর মধ্যে আর আসবে না। ওর ডিপার্টমেন্টের এক্সাম তো আরো 10 দিন আগে শেষ হয়েছে। একটু মন খারাপ হলো তার। সামনে ঈদ, এক্সামও শেষ এই সেমিস্টারের। তার মানে প্রায় 2 মাসের ছুটি। ইস, এ 2 মাস বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হবে না। হঠাৎ ফোনের রিং বেজে উঠল। রাহাত ভাই নাম ভেসে উঠেছে। তিতির নিঃশব্দে হাসলো। সে জানতো রাহাত ভাইয়ের কল আসবেই, এবং এটাও জানে যখন রাহাত ভাই তার সাথে দেখা করতে চাইবে। সে তো আর বাচ্চা না। রাহাত ভাই যে হিসেবেই হোক তাকে যে যথেষ্ট পছন্দ করে এটা সে খুব ভালো করে জানে। না হলে যে ছেলে এদিক সেদিক কোনো মেয়ের দিকে জীবনেও চোখ তুলে তাকায় না, সে ছেলে কেন ওর এত খেয়াল রাখতে যাবে? হাসি মুখে ফোনটা রিসিভ করলো তিতির। হ্যালো, তিতির, হ্যালো। জি রাহাত ভাই, বলুন। তুমি কি ব্যস্ত আছো এখনো? তেমন একটা না, প্যাকিং করছিলাম আর কি। ও, কিছু বলবেন? না মানে আসলে। তিতির আবার নিঃশব্দে হাসে। এমন স্ট্রং পার্সোনালিটির একটা পুরুষ মানুষ কিনা তার মতো একটা বাচ্চা মেয়ের সামনে সামান্য একটা কথা বলতে গিয়ে তোতলাচ্ছে। ভাবা যায়। তার শব্দ করে হেসে উঠতে মন চাচ্ছে, কিন্তু মনের ইচ্ছা মনে রেখে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, রাহাত ভাই কিছু বলবেন? রাহাত বোধহয় একটু দম নিল। বলল, একটু বের হতে পারবে? আমি নিচে দাঁড়িয়ে আছি। তিতির জানতো এটাই বলবেন তিনি। আমি আসছি। অন্ধকার হয়ে গেছে, গেটের সামনে আসুন। ফোন রেখে পোশাক পাল্টে নিল সে। একটু হাঁটতে ইচ্ছে হচ্ছে লোকটার সাথে। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। এসেই দেখলো গেটের সামনে রাহাত পায়চারি করছে। তিতির তাকিয়ে রইল। নেভি ব্লু টি-শার্ট, ব্ল্যাক প্যান্ট। তার থেকে বেশ লম্বা সুদর্শন একটা পুরুষ অপেক্ষা করছে তার জন্য। তিতির মুচকি হেসে গেট খুলে বেরিয়ে এলো। রাহাত ভাই। তিতিরের ডাকে রাহাত পিছন ফিরল। তিতির একটা সাদা চুড়িদার পরা, হালকা করে বোধহয় খোপা করা, মাথায় ওড়না দেওয়া। বরাবরের মতো মুগ্ধ হলো রাহাত। নরম গলায় বলল, কোথাও যাই যেখানে দাঁড়িয়ে কথা বলা খারাপ দেখায়। তিতির এগিয়ে আসে রাহাতের পাশে। সে আলতো গলায় বলে, চলুন, কোথাও যাবেন? হাঁটবেন? বেশ তো, চলো। দুজন পাশাপাশি হাঁটছে। পাশের পার্কে ঢুকলো তারা। মর্নিং ওয়াক বা নরমাল হাঁটাহাঁটি, টাইম পাস এর জন্য দারুণ একটা জায়গা। রাহাত বারবার আর চোখে তিতিরকে দেখছে। মেয়েটাকে দেখলেই তার বুকের ভিতর জ্বর ওঠে। ইস, বাচ্চা একটা মেয়ে, অথচ সেই বাচ্চাটার প্রেমে পাগল হয়ে বসে আছে সে। ভাবা যায়। কাল চলে যাচ্ছ? এতক্ষণ পর রাহাতই প্রথম প্রশ্নটা করলো। জি, এক্সাম তো শেষ। বাসা থেকে বারবার কল দিচ্ছে। তাছাড়া ঈদের ছুটি, সব মিলিয়ে। সেমিস্টার শেষ তো, তার মানে একদম পরের সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার সময় আসবে।
তিতির নিঃশব্দে মাথা ঝাঁকায়। ২ মাসের মতো প্রায়। রাহাতের গলা কেমন অসহায় এর মতো শোনাচ্ছে। তিতির তাকালো তার দিকে। রাহাত সামনে তাকিয়ে আছে। রাহাত ভাই, ওইখানটায় বসে চলুন। সামনে একটা লোকের সামনে বসার ব্যবস্থা, সেইখানটায় আরাম করে বসলো তিতির। রাহাত বসলো না, ওকে বসিয়ে একটা বাদামের দোকান দেখে এগিয়ে এলো। বাদাম নিয়ে ফিরলো, বসলো তিতিরের পাশে। নাও বাদাম খাও। বাইরে থেকে কিছু স্ন্যাক্স আনতে হতো। ভিতরে বাদাম ছাড়া আর কিচ্ছু পেলাম না, সরি। এমা সরি কেন বলছেন? গল্প করতে করতে বাদামটাই বেস্ট। রাহাত হাসল। বাদামের খোসা ছাড়িয়ে তিতিরের হাতে গুজে দিতে থাকলো। আমি পারবো রাহাত ভাই। পারবে না সেটা কখন বললাম? দিচ্ছি নাও। তিতির বিনা প্রতিবাদে হাতে নিতে থাকে। রাহাত এবার হালকা ঘুরে বসলো তিতিরের দিকে। তিতির তাকালো জিজ্ঞাসু চোখে। তিতির, তোমাকে আমার কিছু বলার আছে। আজ শুনতে হবে তোমাকে। ২ মাসের জন্য থাকবে না? এতদিন অপেক্ষা করা সম্ভব নয় আমার জন্য। হঠাৎই তিতিরের বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ করতে লাগলো। সে যা ভাবছে তাই নয়তো? না, এটা তো সে হাতে দিতে চায় না। কেন চায় না সেটা সে জানে না। শুধু জানে সামনের মানুষটা যেটা বলতে চায় সেটা সে এখন শোনার জন্য প্রস্তুত নয়। ব্যস্ত গলায় থামতে বলল রাহাতকে। রাহাত ভাই, এখন কোনো সিরিয়াস আলোচনা না করি, বাড়ি থেকে এসে শুনবো কেমন? না তিতির, আজকের শুনতে হবে তোমাকে যা বলবো আমি। তিতির মাথা নিচু করে চুপ করে থাকে। তিতির, তিতির চোখ তুলে তাকায় না, নিচু হয়েই উত্তর দেয়, জি। আমি যেটা এখন বলবো খুব ভেবে চিন্তে বলছি কেমন? তাই কথাটা শোনার পর এটা ভাববে না আমি হুট করে ২-১ দিনের ফয়সালা বলছি, ঠিক আছে? তিতির উত্তর দেয় না, মুখ তুলে তাকায় রাহাতের দিকে। সে খুব করে চাইছে রাহাত কথাটা না বলুক। সে কিভাবে বোঝাবে তার মনে মানুষটার জন্য আলাদা কোনো অনুভূতি নেই। কিন্তু মানুষটাকে সে অসম্ভব সম্মান করে, পছন্দ করে। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে আমি। জানা উত্তর, তবুও চোখ খিচে বন্ধ করে নিল তিতির। রাহাত এবার তিতিরের ডান হাতটা আলতোভাবে টেনে নিজের হাতের মুঠোয় নিল। তিতির চোখ খুলে আবার তাকালো। বিয়ে করবে আমায়? অনেক ভালো রাখবো পরি, অনেক। তোমার জীবনের সকল দুঃস্বপ্ন দূর করে দেব আমি। জ্ঞানে অজ্ঞানে কোনো মুহূর্তেই তোমার চোখে পানি আসতে দেব না। তিতিরের চোখে পানি এসে যায়। সে কিভাবে বলবে তার মনে কিছু নেই মানুষটার জন্য? সে হাত সরিয়ে নেয় না, বরং অন্য হাতটা রাখে রাহাতের হাতের ওপর। তিতিরের স্পর্শ পেয়ে আশা নিয়ে তাকিয়ে থাকে রাহাত। রাহাত ভাই, আপনি অসাধারণ একজন মানুষ। আপনার মতো মানুষ আমার জীবনে আসেনি এর আগে। আমি আপনাকে খুব সম্মান করি, আপনার সিদ্ধান্তকেও। কিন্তু আমার সম্পর্কে আপনার কিছু জানা দরকার। রাহাত আগ্রহ চোখে তাকিয়ে থাকে তিতিরের পরের কথা শোনার জন্য। আমার বাবা-মা নেই রাহাত ভাই, আমি এতিম। কিন্তু কথাটা বলা উচিত নয় আমার। আমি বলিও না, কারণ বাবা-মার অভাব আমার ৩ মামা-মামুনিরা কখনো বুঝতে দেয়নি। বাবা-মার মতো আগলে রেখেছে আমার ৩ বাবা-মা। বিশাল পরিবার আমার। আমার নানু আপু এখনো বেঁচে আছেন। তিনি আমাদের জন্য যা সিদ্ধান্ত নেন আমরা সেটাই মেনে নেই। তারা আমার জন্য অনেক করেছে, অনেক করেছে মানে সবই তারা। আমি তাদের মতামত ছাড়া, সম্মতি ছাড়া এক পাও চলতে পারবো না। এমন নয় তারা আমাকে বাধা দেবে, দেবে না। কিন্তু আমি নিজেই চাই না, আমি চাই না আমার মুখের দিকে তাকিয়ে আমার খুশির জন্য তারা আমার সিদ্ধান্ত জোর করে মেনে নিক। তিতির দম নেয়। রাহাত হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। আমি কি জোর করে মেনে নেওয়ার মতো ছেলে তিতির? আমাকে মানতে পারবেন না তারা? আমি সেটা বলিনি রাহাত ভাই, কথাটা শেষ করতে দিন। বললাম তো আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমার এখানে কিচ্ছু বলার নেই। আপনি আমার পরিবারকে জানান। বিয়ে করতে চান বললেন, তাই তো? প্রস্তাব দিন আমার পরিবার নিয়ে। তারা যদি সম্মতি দেয় আমি হাসিমুখে বিয়ে করব আপনাকে, কথা দিলাম। রাহাত হাসলো, হাতটা ছাড়লো না। নিজের হাতের মুঠোয় নিয়েই বলল, বেশ তো, তোমার সব কথা সই। যেটা বলবে সেটাই হবে। কাল বাড়ি যাও, আমার মা হজ করতে গিয়েছেন। তিনি সামনের মাসে ফিরলে আমি আমার পরিবার নিয়ে যাব তোমাকে চাইতে। তখন কিন্তু মানা করতে পারবে না। করব না মানা, চলুন এখন। গেট লক করে দেবে দেরি হলে। আর হাতটা? রাহাত হাত ছেড়ে দিল, ব্যস্ত হয়ে মাথা চুলকালো। চলুন ম্যাডাম, আজকের হাত ছেড়ে দিচ্ছি। কিন্তু একদিন গোটা জীবনের জন্য হাতটা ধরবো, আর ছাড়াছাড়ি নেই কিন্তু। তিতির শব্দ করে হেসে উঠল।
রাহাতের মনে হলো সাগরের ঢেউয়ের মধুর শব্দ বয়ে গেল মাত্র। আমি সকালে অপেক্ষা করব হোস্টেলের সামনে, স্টেশন অবধি ড্রপ করে দিয়ে আসবো। না করলে শুনবেন না জানি, তাই না করলাম না, ঠিক আছে? তিতিরকে হোস্টেলে পৌঁছে রাহাত বাসায় ফিরে আসলো। মেয়েটাকে মনের কথাটা বলে বুকের একটা বোঝা নেমে গেল যেন। মা ফিরলেই সাথে সাথে মেয়েটাকে হালালভাবে সোজা বউ বানিয়ে নিয়ে আসবে। রাহাত খুব ভালোভাবে বুঝতে পারছে এ তিতিরকে ছাড়া এ জীবন তার চলবে না, অসম্ভব। ভোর ৫টা বেজে ১৩, কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে তিতির আর রাহাত। ৫টা বেজে ৩০ মিনিটে তার ট্রেন। বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছে দুজন। রাহাত বারবার বলছে সে পৌঁছে দিয়ে আসতে চায় তিতিরকে। তিতিরের সাথে এত জিনিসপত্র, মেয়েটা একা সব ম্যানেজ করতে পারবে বলে রাহাতের মনে হচ্ছে না। আমি তোমাদের স্টেশন অবধি যাই কেমন? এত জিনিসপত্র তুমি নামাতে পারবে না। তিতির হাসি মুখে তাকায় রাহাতের দিকে। রাহাত ভাই, আপনি অযথা এত চিন্তা করছেন। জিনিসপত্র তো তুলেই দিয়ে যাচ্ছেন। তুলতে তো আর আমার সমস্যা হলো না। আর রইল বাকি নামানোর কথা, সেটাও সমস্যা হবে না। আমার ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করবে স্টেশনে। তারা নামিয়ে নেবে। আপনি এত টেনশন করবেন না তো। তিতিরের কথায় রাহাত মোটেও ভরসা পাচ্ছে না। টানা ১৪ থেকে ১৫ ঘন্টার ট্রেন জার্নি, নিশ্চয়ই পৌঁছতে সন্ধ্যা হবে। আরো রাত হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। একা একটা মেয়েকে এভাবে সে কি করে একা ছেড়ে দেবে? রাহাত আবার ব্যস্ত হয়ে বোঝাতে যায় তিতিরকে। সেটা তো বুঝলাম তিতির, কিন্তু তোমার তো পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। একা একা। রাহাত কথাটা শেষ করতে পারে না, তার আগেই তিতির আবার বলে ওঠে, আপনি অযথা এত টেনশন করছেন রাহাত ভাই। একবার ট্রেনে উঠে পড়লে আর কিসের সমস্যা? আপনি প্লিজ টেনশন করবেন না। তাছাড়া আজকে কাল আপনার চাকরির ইন্টারভিউ আছে। আর আপনি আমার সাথে সময় নষ্ট করছেন। এটা কিন্তু ঠিক নয়। ভালো চাকরি না করলে কিন্তু আমাকে বিয়ে দেবে। বলে রাখলাম কিন্তু। রাহাত মাথার পিছনে এসে হাত দেয়। শব্দ করে হেসে ফেলে তিতিরের কথায়। তা ঠিক। ম্যাডামকে ঘরে তুলতে অবশ্যই আমাকে আগে যোগ্য হতে হবে। বেশ গেলাম না আজ। তবে আমাকে কিন্তু সময় মতো আপডেট দিতে হবে কতদূর পৌঁছলে। তিতির একগাল হেসে মাথা নাড়ালো। দেব। কথার মাঝেই ট্রেনের শব্দ শুনতে পাওয়া গেল। ট্রেন চলে এসেছে। কুলি ঠিক করাই ছিল দুজন। রাহাত আর দুজন কুলি মিলে তিতিরের সব মালপত্র সঠিক কামরায় পৌঁছে দিল। তিতিরকে সঠিক সিটে বসিয়ে রাহাত বেরিয়ে এলো। দাঁড়ালো তিতিরের জানালার কাছে। চোখ ছলছল করছে মানুষটার। তিতিরের দারুণ মায়া হলো এবার। এখানে আসার পর সেই প্রথম দিনেই পরিচয় হয়েছিল রাহাতের সাথে তার। তখন তিতির হাই স্কুলে আর রাহাত ভার্সিটিতে। তারপর থেকে সবসময় আলাদা কেয়ার করতো সে। কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। রাহাতই তাকে সামলে নিয়েছে সবটা। রাহাতের বুকের ভিতর দুমড়ে মুচড়ে যেতে চাচ্ছে। এমন তো নয় তিতিরের আগে এতদিনের জন্য বাড়ি যায়নি, গিয়েছে, বেশ কয়েকবারই গিয়েছে। তিতিরকে সে ভালোবাসে ৬ বছর প্রায়। তিতির যখন এ শহরে আসে মেয়েটা তারই ভার্সিটির লাগোয়া স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়। প্রথম দিনেই ভালো লাগে মেয়েটাকে। পরীর মতো একটা মেয়ে, মায়াবী, থমকে তাকিয়ে থাকতে চায় মন। তারপর থেকে অনেক বছর কেটে গেছে, তার মেয়েটার প্রতি ভালোবাসা বেড়েছে। মেয়েটা বড় হয়েছে এখন, সে তার ভালোবাসা প্রকাশও করল। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ এর পরের বার যখন সে এ শহরে ফিরবে তার বউ হয়ে আসবে। তাহলে এত জ্বলছে কেন বুকের ভিতরটায়? মনে হচ্ছে কি যেন একটা নেই, হারিয়ে যাচ্ছে। ইস! খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে একবার জড়িয়ে ধরতে। কেন মনে হচ্ছে এ বুকটা শান্ত হবে না কোনোদিন। ওই মাথাটা এ বুকের উপর আশ্রয় নেবে না কখনো। প্রিয়তমাকে একবার বুকের ওপর জাপটে ধরতে মন চাচ্ছে খুব। মনটা কেন বলছে আলোকবর্ষ দূরত্বে চলে যাচ্ছে তার প্রেয়সী। ছি, কি সব উল্টোপাল্টা ভাবছি। রাহাত কয়েক দফা নিজেকে ধমক লাগায়। তিতির তার দিকেই তাকিয়েছিল। জানালার গ্রিলে রাহাতের হাতের ওপর হাত রাখলো সে। ধীর গলায় বলল, রাহাত ভাই, চিন্তা করবেন না, আমি সাবধানে যাব। রাহাত মৃদু হাসে। হাতের ওপর নিজের আরেক হাত রাখে। সাবধানে যাবে ইনশাআল্লাহ। আমি আসবো আমার মাকে নিয়ে। অপেক্ষা করবে কেমন? তিতির মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ট্রেন ছেড়ে দিয়েছে। রাহাত হাত ছেড়ে দূরে সরে দাঁড়ায়। রাহাত অসহায় ছলছলে চোখে তাকিয়ে রয়। তিতির হাত নেড়ে বিদায় নেয়। রাহাত চলন্ত ট্রেনের সাথে কয়েক কদম জোর পায়ে হেঁটে আসে।
কোনো এক অচেনা বাতাস তার কানে কানে আজ তিতিরকে বিদায় জানাতে নিষেধ করছে। কিন্তু কেন? নিচ থেকে মা চাচিদের উচ্চস্বরে চিৎকার চেঁচামেচির শব্দ কানে এসে বিরক্ত লাগছে। অসময়ে অস্বাভাবিক হাঁক ডাকের কারণ বুঝল না ঈশান। ঘুমটা ছুটে গেল, কপাল কুঁচকিয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাড়ির সবাই একসাথে মেতেছেটা কি নিয়ে? আজ শুক্রবার, সবাই বাড়িতে, এর জন্য কি? না, তাও তো এত সকালেই এত শোরগোল হবার কথা না। বেড সাইড টেবিল থেকে ফোন হাতে নিল। সকাল ৯টা, এ বাড়ির ব্রেকফাস্ট এর টাইম এটা। ছোট বড় সবাই একসাথে ব্রেকফাস্ট করে। তার ক্ষেত্রে বিষয়টা যদিও আলাদা, সে বাড়ি আসার পর কোনোদিনও সময় মতো কারোর সাথে ব্রেকফাস্ট করে উঠতে পারেনি। তাছাড়া চন্দ্রা দেওয়ান এই কয়দিনে একদিনও খাবার টেবিলে আসেননি। কারণটা কেউ জানে না, প্রশ্ন করলেও আগের মতোই কিছু হয়নি বলে কাটিয়ে দিয়েছেন। ঈশান উঠে বসল বিছানায়, উদাম শরীরে ঘাম জমেছে। এসিটা আবার কখন বন্ধ করেছে সে? হাত বাড়িয়ে এসি অন করলো। দু হাতে মাথা ভর্তি চুলগুলো পিছনে ব্যাক ব্রাশ করলো কয়েকবার। গায়ের চাদর সরিয়ে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখবে সকাল সকালই এত কিসের হই হুল্লোড়। আধ ঘন্টায় ফ্রেশ হয়ে টি শার্ট পরে একদম ফিটফাট হয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। দরজা খোলার আগেই দরজায় জোরে জোরে করাঘাত পড়তে শুরু করলো। শব্দ শুনেই বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর কাজ। এগিয়ে এসে দরজা খুলে দিল। ঠিকই ধরেছে সে। রোশনি, রিশা আর রাফি দাঁড়িয়ে আছে। তাকে দরজা খুলতে দেখেই এক একটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঈশান দুহাত আগলে নিল ভাই বোনগুলোকে। নরম গলায় জিজ্ঞেস করলো, বাড়িতে মাছের বাজারের তোরাই নিশ্চয়ই বিক্রেতা? তিনজনের কেউই বুঝতে পারল না। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল। আজ তো মাছ রান্না হবে না বড় ভাইয়া, মাংস রান্না হচ্ছে, বিরিয়ানিও হচ্ছে। ছোট আপুর আবার মাংস পছন্দ কিনা? রোশনির কথায় চোখ কুঁচকে তাকালো ঈশান। কিছু জিজ্ঞেস করার আগেই বাড়ির বড় বিচ্ছু দুটোকে ছুটে আসতে দেখা গেল। নুরি আর নিশি একসাথে এসে দাঁড়ালো তিনজনের পেছনে। মুখে একগাল হাসি। তাদের দুজনকে হাসতে দেখে ঈশানও ভ্রু উঁচু করে প্রশ্নাত্মক ভঙ্গি করল। তিতির আসছে ভাইয়া, ওরা তিতিরের কথাই বলছে। নুরির কথায় বিস্মিত হলো ঈশান। তিতিরের কথাটা ভুলেই গেছিল সে। তার যে আরেকটা বোন আছে এটা মাথা থেকে বেরিয়েই গেছিল। মনে থাকতোই বা কিভাবে? একই বাড়িতে থাকলেও বিগত ৮ থেকে ১০ বছরের তাদের ৮ থেকে ১০ বারও দেখা হয়েছে কিনা মনে পড়ে না। তার আগেও বাড়িতে যখন থাকতো তারা, ছোট ছিল অনেকটা, মেয়েটা বাকিগুলোর মতো চঞ্চল ছিল না। কোনো কালেই সে নিজেও হই হুল্লোড় করতো না। যে ভাইবোনগুলো তার কাছে আসতো তাদেরই সময় দিত। বাকিদের কাছে নিজে গিয়ে কথা বলা হতো না। বাড়িভর্তি সব ভাইবোন গুলোই ঈশানের দারুণ ভক্ত। পিছন পিছন ঘুরতো সবসময়, শুধুমাত্র তিতির বাদে। তারপর ঈশান কলেজে ওঠার পর হোস্টেলে চলে গেল। বছরে ২ থেকে ৩ বার যা বাড়িতে আসতো, ২-১ দিনের জন্য তিতিরের সাথে দেখা হতো না বলা চলে। এবারও একই রকম ভাবে এসে না দেখে ওর মাথা থেকে বেরিয়েই গিয়েছে তিতিরের ব্যাপারটা। ঈশানের চুপ করে থাকা দেখে নিশি এসে হাত ধরে টানলো নিচে যাওয়ার জন্য। ভাইয়া চলো, ব্রেকফাস্ট করবো। পাশ থেকে নুরি এসে আবদারের গলায় বলল, ভাইয়া আমরা কিন্তু বারবিকে আনতে স্টেশনে যাব বলে দিলাম। বড় বাবা নিষেধ করেছে কিন্তু আমরা যাবই। তুমি রাজি করাবে? তিতিরটা দেখতে পুতুলের মতো। বাড়ির সবাই কমবেশি আলাদা আলাদা আদরের নামেই ডাকে। কেউ বারবি, কেউ পুতুল, কেউ মণি। সবার ভীষণ আদরের। ঈশানও মাথা নাড়ল। উহু, সবার এত যাওয়ার দরকার কি? কেউ একজন গিয়ে নিয়ে আসুক। তাছাড়া বাড়িতেই তো আসছে, স্টেশনে গিয়ে বসে থাকতে হবে কেন? ঈশানের কথা একজনেরও পছন্দ হলো না। রিশা মুখ ফুলিয়ে জবাব দিল, বারে কাল ছোটপুর জন্মদিন কিনা? বড়বাবা বলেছে রাস্তায় কি একটা প্রবলেম। ছোটপুর ট্রেন আসতে আসতে অনেকটা রাত হবে। আমরা তো চাচ্ছি রাত ১২টা বেজে যাক। আমরা স্টেশনে গিয়ে সারপ্রাইজ দিব। ঈশান বিচ্ছুগুলোর প্ল্যান শুনে হতাশায় মাথা নাড়ে। মাথা না, আরো কিছু। সামান্য সারপ্রাইজ দিতে এরা নাকি চাইছে রাত ১২টা বাজুক রাস্তাতেই। ভাবা যায়? নিশি পাশ থেকে গাঁটটা মারে মাথায় রিশার। ধমক দিয়ে বলে, গাধা, রাত ১২টা মানে বুঝিস? ও একা একটা মেয়ে ট্রেনে উঠেছে ভোরে। যদি এত ডিলে করে পৌঁছয় ভয় পাবে না ও? ও কতটা ক্লান্ত হয়ে যাবে বুঝিস? রিশা বিষয়টা বুঝতে পেরে মাথা ঝাঁকালো। সত্যিই তো ছোটপুর জন্য কষ্টই হচ্ছে। ঈশান সিঁড়ি বেয়ে নামতে থাকে। দু পকেটে হাত গুজে
দু হাত দুপাশ থেকে নিশি আর নুড়ি ধরে আছে, বারবার ঝাঁকাচ্ছে যেন নিচে গিয়ে বড়দের রাজি করায় রাতে তিতিরের আনতে যাওয়ার জন্য। ছোট তিনটাও পিছন পিছন শার্টের অংশ ধরে ধরে আসছে। ওদের ওভাবে ঈশানকে পাকড়াও করে আনতে দেখে বাড়ির বড়রা হো হো করে হেসে উঠল। রাহেলা দেওয়ান টেবিলের প্লেট সাজাতে সাজাতে ওদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে ঈশান, নিশ্চয়ই বড়সড় কোনো আবদার জুটিয়েছে। ঈশান মাথা নাড়ে, এসে বসে ডাইনিং টেবিলে। ভাই বোনদের দিকে তাকিয়ে বলে, এখন বস, যখনকার বিষয় তখন দেখা যাবে। সবগুলো হাততালি দিয়ে উঠল, এসে বসলো ঝাড় আসনে। বড় ভাইয়া যখন বলেছে তার মানে নিয়ে যাবেই। ঈশান আশেপাশে নয়নকে খুঁজলো, সবাইকে দেখতে পেলেও নয়ন নেই। মেজমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, মেজমা, নয়ন কই? মেজগিন্নি তখন গ্লাসে পানি ঢেলে দিচ্ছিলেন। মিটমিটি হাসলো, ছেলের মতো তিনি স্পষ্ট বোঝেন। আজ নয়ন যে দারুণ ব্যস্ত থাকবেন এটা তার থেকে ভালো আর কে জানে। পানির গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আজ কি ওকে আর দেখা যাবে বড় আব্বা? ও তো আজ দুনিয়ার সব থেকে ব্যস্ত মানুষ হয়ে যাবে। বাকি দুজা বিষয়টা বুঝলো, তারাও মিটিমিটি হাসতে লাগলো। ঈশান বুঝলো না সবার এমন রহস্যময় মিটিমিটি হাসির কারণ। প্রশ্ন চোখে তাকিয়ে রইল। ঈশানের কৌতূহল টের পেয়ে মেজগিন্নি নিজেই উত্তরটা দিলেন, আজ তো নয়নের মনি আসছে রে। আজ তার কত দায়িত্ব, এই দেখ না, সকাল সকাল গিয়েছে তার পছন্দের জিনিস আনতে। ভোরে উঠে গিয়েছিল ইলেকট্রনিক্স এর দোকানে। তিতিরের রুমের এসিটা নষ্ট হয়ে আছে, ওটা ঠিক করতে আসার লোক বলে এসেছে। এসেই আবার গেল খাসির মাংস আনতে। তিতিরটা আবার খাসির রেজালা পছন্দ করে কিনা ঈশান ততক্ষণে বিষয়টা বুঝতে পারল। কিছু বলল না নিজে। সে ছাড়া বাকি সবার সাথেই তিতিরের দারুণ সম্পর্ক দেখা যাচ্ছে। মেয়েটা নিশ্চয়ই অনেকটা বড় হয়ে গেছে। বাচ্চা বাচ্চা চেহারা ভেসে উঠল চোখের সামনে। নুরি নিশি যে বারবি ডাকে, ছোটবেলায় সত্যিই বারবি লাগতো। এখন কেমন হয়েছে মেয়েটা, আরো সুন্দর বুঝি। খাওয়ায় মন দিল সে। খাওয়ার পর একটু বের হবে। আসার পর বন্ধুদের সাথে দেখা করা হয়নি। বেলা ৩টা বাজে। ১০ ঘন্টার জার্নি করে এখন ট্রেন আটকে আছে মাঝ রাস্তায়। হিসেব মতো আর ৪-৪.৫ ঘন্টার রাস্তা। তবে ট্রেন থেমে থাকার মতিগতি দেখে মনে হচ্ছে না আগামী ৬-৭ ঘন্টাতেও পৌঁছতে পারবো। তিতির এর এখন দম বন্ধ হয়ে আসছে। এর কারণেই ঘন ঘন বাড়িতে আসা হয় না তার। আসার সময় রাহাত ভাই এক গাদা খাবার দিয়ে দিয়েছেন, যে কারণে খিদের কষ্ট তাকে মোটেই করতে হয়নি। গল্পের বই পড়ে গান শুনে এতটুকু সময় পাড়ি দিয়েছে। সময় আর কাটতেই চাচ্ছে না। কেবিনের আরেকজন যাত্রী আগে স্টেশনে নেমেছেন। বর্তমানে সে একা একটা কামরায় বসে আছে। এটা আরো বড় বিরক্তির কারণ। বাড়ি থেকে ফোন আসছে ঘন্টায় ঘন্টায়। কতদূর কি সমাচার জনে জনে জানাতে জানাতে কাজ শেষ তার। নয়ন ভাই বারবার বলেছিলেন অন্য গাড়িতে নিতে আসবেন কিনা। তিতির সোজাসাপটা নিষেধ করে দিয়েছে। বাড়ি আর ৪ ঘন্টার রাস্তা। এখন জার্নি করে নিতে আসার কোনো মানেই হয় না। কেবিনের দরজায় কড়া নাড়ল কেউ। লক করে দিয়ে বসেছিল তিতির। উঠে গিয়ে খুলে দিল। দুজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। তারা আগের স্টেশনে উঠেছে। ভুলক্রমে অন্য বগিতে ওঠায় কেবিন অবধি আসতে এতটুকু সময় লাগলো। তিতির মিষ্টি হেসে তার বাকি জিনিসগুলো তাদের সিট থেকে ফাঁকা করে দেয়। ছেলেগুলো তাদের জিনিসপত্র ওপরে তুলে আরাম করে এসে বসে সিটে। এবার মেয়েটাই তিতিরকে আগে প্রশ্ন করে, কোথা থেকে আসছো আপু? নামবে কোথায়? তিতির জায়গার নাম জানালো। মেয়েটার মুখে হাসি দেখা গেল। হাসি মুখে বলল, আরে আমরাও তো ওখানেই যাচ্ছি। কোন গ্রামে যাবে তুমি? শমসের নগর। এবার আরো বিস্মিত হলো সামনের তিনজন। বলো কি, আমরাও? তিতির নিজেও হাসলো। অবাক হলো না। সে নিজেই তার এলাকার মানুষজনকে চেনে না। নুরি নিশি আপু যতটা সবার মধ্যে পরিচিত, সে তার উল্টো। বাসায় থাকলেও বের হওয়া হয় না। আমি আসলে আপু তেমন বাসা থেকে বের হতাম না তো, তাই খুব একটা চিনি না কাউকে। বাই দ্য ওয়ে, আমি অনিমা। হি ইজ মাই হাজবেন্ড সাজিদ। আর ও আমাদের বন্ধু নিয়াজ। তিতির হাসি মুখে হাত মেলালো মেয়েটার সাথে। তা তোমার বাবার নাম কি? এবার সাজিদের প্রশ্নে চোখ মুখ বিষাদে ঢেকে গেল তিতিরের। মাথা নিচু করে নিল, ধীর গলায় বলল, আমার বাবা মা বেঁচে নেই। আমার বড় মামা
রাইসুল দেওয়ান। আমি জন্ম থেকেই ওনাদের কাছেই মানুষ হয়েছি। উনিই আমার বাবার মতো মানুষ করেছেন। সামনের তিনজন মানুষই এবার হাঁ হয়ে গেল তিতিরের পরিচয় শুনে। রানা একগাল হেসে বলল, মাই গড, তুমি নিশির ফুফাতো বোন? বলেই থমকে গেল, আর চোখে তাকালো পাশের দুজনের দিকে। অনিমা আর সাজিদ দুজনেই মিটিমিটি হাসছে আর চোখে। নিয়াজ সাথে সাথে শুধরে নিল, আই মিন তোমাদের বাড়ির সবাইকে চিনি আমরা আর কি। আমরা তিনজনই তোমার ভাই ঈশানের বেস্ট ফ্রেন্ড। ঈশান তোমার ভাই তো নাকি? তিতির মিষ্টি হাসলো, জি। বাই এনি চান্স তুমি বারবি নও তো? তিতির থতমত হয়ে গেল সাথে সাথে। এ নামে তাকে নিশি আর নুরি আর ছোট ভাই বোনেরা ডাকে। আদরের ডাক যাকে বলে আর কি। ছোটবেলা থেকে সবার মুখে মুখে শুনে এসেছে যে দেখতে বারবি ডলের মতো। তিতিরের দারুণ লজ্জা লাগলো এই মুহূর্তে। সলজ্জ বলল, জি, কিন্তু আমার নাম বারবি না, আমার নাম তিতির। রেহনুমা হেলাল তিতির। বাসায় কাজিনরা সবাই আদর করে বারবি ডাকে আর কি। অনিমা সিট বদল করে তিতিরকে জড়িয়ে ধরে বসলো। কাছে টেনে গাল আলতো হাতে চেপে বলল, একদম মিথ্যা বলবে না কিন্তু। আজ তো একটা বারবি ডল তুমি। তোমার কথা আমরা সবাই টুকটাক শুনেছি, আমি আর সাজিদ, যদিও হালকা। কিন্তু ওই যে তোমার ওই ভাইয়া, যে অবশ্য একটু বেশি বোধহয় শুনেছে। ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর করা গল্পে পার্থক্য আছে কিনা। শেষের কথাটা নিয়াজের দিকে বাঁকা হেসে বলল অনিমা। তিতির বুঝতে পারল না বিষয়টা, অবুঝের মতোই তাকিয়ে রইল। অনিমা বুঝলো তিতিরের মনের প্রশ্ন। মুখ এগিয়ে নিয়ে এলো তিতিরের কানের দিকে, গলা নামিয়ে বলল, বুঝলে না তো? বলছি, আমরা তিনজনই ঈশানের ফ্রেন্ড। ছেলে মানুষ বাড়ি সম্পর্কে যতটুকু গল্প করে আর কি। সে কারণে তোমাদের কাজিনদের সম্পর্কে আমি আর সাজিদ খুব হালকাই জানি, শুধু নাম আর কি। তবে উম উম অনিমা আবার এক পলক তাকালো নিয়াজের দিকে। নিয়াজ চোখ পাকিয়ে তাকিয়ে আছে অনিমার দিকে। সাজিদ হেসেই যাচ্ছে। অনিমা নিয়াজের চোখ পাকানো গ্রাহ্য করলো না মোটেই। আবার ঘুরে বসলো তিতিরের দিকে। ফিস ফিস করে বলার ভঙ্গি করলো, তবে কি বলতো, মেয়ে মানুষ কিন্তু খুব গল্প করে। তুমি করো না? তোমার প্রিয় কোনো মানুষের সাথে পরিবারের গল্প? তিতির মাথা নাড়ায়, ওই তো আমাদের মধ্যে এগিয়ে আছে নিয়াজ। মানে তার কাছে যে গল্প করেছে সে মেয়ে আর কি, তাই সে একটু বেশিই জানে তোমাদের পরিবার সম্পর্কে। নীতির হতবাক হয়ে তাকিয়ে রইল অনিমার পরের কথা শোনার আশায়। অনিমা আবার হাসলো, এবার শব্দ করেই, বুঝলো না তো? শোনো, একটা সিক্রেট বলি। তোমার এই নিয়াজ ভাইয়া খুব শীঘ্রই তোমাদের বাড়ির পার্মানেন্ট মেম্বার হয়ে ঢুকবে। তোমার বড় আপু নিশির প্রেমে দিওয়ানা উনি। নিয়াজ চোখ মুখ কুঁচকে আছে। সে বোধহয় আশা করেছিল অনিমা শেষ পর্যন্ত বলবে না, কিন্তু বলে দেওয়ায় সে দারুণ অস্বস্তিতে পড়ে গেছে। তিতির শব্দ করে হেসে ফেলল। দারুণ অবাক হয়েছে সে। রানার দিকে ফিরল, দারুণ উচ্ছ্বাস নিয়ে বলল, আল্লাহ, আপনি আমার সেই না দেখা জিজু। বিশ্বাস করেন কত চেষ্টা করেছি খোঁজ করার, কিছুতেই পাইনি। আপু বলতো বড় হলে বলবে। দেখুন 20 বছর হয়ে গেল তাও বলে বড় হলে বলবে। এবার আমি সারপ্রাইজ দিব আপুকে। তিতিরের উচ্ছ্বাসে নিয়াজ নিজেও হেসে ফেলল। তিনজনের দারুণ আড্ডা জমে গেল মুহূর্তের মধ্যে। তিতিরের দারুণ শান্তি লাগছে এবার। এতক্ষণ না বললেও ভয় লাগছিল একা একা তার মধ্যে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে, এটা স্পষ্ট বুঝতে পারছিল সে। এখন তো বলতে গেলে ঘরের মানুষ জুটে গেছে, বাকিটা সময় দারুণ কাটবে। ঈশান ল্যাপটপ নিয়ে গার্ডেনে বসে কাজ করছে, পাশেই রোশনি, রিশা, রাফি দৌড়াদৌড়ি করছে। এবাড়ির প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় জায়গা তাদের বাগানটা। দারুণ গোছানো, সুন্দর। ঈশানের বাইরে বের হওয়ার কথা ছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, কিন্তু তার বন্ধুদের মধ্যে তিনজন এখনো এসে পৌঁছায়নি। প্ল্যান হয়েছে আজ বাকিরা এসে পড়লে কাল পরশু দেখা করবে সবাই মিলে। এছাড়া তার নিজেরও অফিসের গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হচ্ছে বসে বসে। ছোট মা এইমাত্র কফি দিয়ে গেল। গরম কফিতে চুমুক দিতে দিতে ভাই বোনগুলো দৌড়াদৌড়ির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে। চিন্তা করছে কিছু একটা। চিন্তা না, ঠিক হয়তো দ্বিধা বলা যায় বোধহয়। এর কারণ আছে বইকি। বাড়ি আসার পর থেকে রুষার পরিবর্তন আর নজর এড়ায়নি। এত বছরের পরিচয়ে এমনটা কখনো হয়নি। এমন নয় যে তার তাতে খুব এসে যায়, কিন্তু সমস্যাটা বোধহয় এখানেই। কেন এসে যাচ্ছে না? যাওয়া তো উচিত।
যে মেয়েকে বিয়ে করবে বলে ঠিক করেছে হুট করে সে মেয়ের এহেন পরিবর্তন ইগনোর বলা চলে। এতে তো তার খারাপ লাগার কথা। বলা বাহুল্য বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাওয়ার কথা। কারণ সে আগ্রহ না দিলেও রুষার সাথে বিগত ৪ থেকে ৫ বছরের কথা হয়নি। রুষা কল দিয়ে গল্প জোড়েনি এমন কোনোদিনও হয়নি। তার তো মেয়েটা রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ার কথা। হুট করে সে অভ্যাসে বাধা আসলে তার অত্যন্ত কষ্ট পাওয়ার কথা। সে অন্তত এতদিন সেটাই ভেবে এসেছে। সেটা ভেবেই বিয়েতে দ্বিমত করেনি। কিন্তু আশ্চর্য সেরকম কিচ্ছু হচ্ছে না। অযাচিত মন যখন বলছে কিছু একটা ঠিক নেই, সে ভাবার চেষ্টা করছে রুষার কোনো সমস্যা হয়তো, কিন্তু সে মনেই আবার বলছে সমস্যাটা তার একান্ত নিজেরই, মেয়েটার নয়। কি সমস্যা? সে কি সত্যিই এক বিন্দুও ভালোবাসতে পারেনি রুষাকে? এটা হলে সারা জীবন সম্ভব থাকা একসাথে? ঈশান গা এলিয়ে বসে চেয়ারে। চোখ বন্ধ করে ভাবতে থাকে রুষার সাথে কাটানো মুহূর্তগুলো। না, তেমন কোনো কিছু মনে আসছে না যেটা মনে আসার কারণে তার ভালো লাগছে বা মন ভালো হবে। অথচ এমন স্মৃতি কিন্তু গুণে শেষ করা যাবে না। কিন্তু এগুলো তার ভালো লাগার লিস্টে জায়গা করতে পারেনি কেন তাহলে? মনে আছে এর আগে শুরু ২ বছরের অনেকবার রুষা তার সাথে গভীর সম্পর্কে যেতে চেয়েছে। খোলামেলা বলতে গেলে ঈশানের গভীর স্পর্শ চেয়েছে, নিজের সব সতীত্ব উজাড় করতে চেয়েছে। ঈশান যতটা রেসপেক্ট থেকে বিষয়টায় বাধা দিয়েছে, এখন তো অন্য কিছু মনে হচ্ছে। সে মেয়েটার প্রতি সেই ফিলিংসটা কখনো আনতেই পারেনি, চাইও নি হয়তোবা। পুরুষ মানুষের নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে নারীর সান্নিধ্যে ভেঙে পড়ে। তার এমনটা কখনো হয়নি রুষার সাথে। সে যথেষ্ট নিয়ন্ত্রণে রেখেছে সেটা। এত কথা কেন মনে হচ্ছে তার? মানে নেই কোনো। ঈশান চোখ খুলল, কিন্তু মাথা সোজা করল না। এলিয়েই রাখলো পিছন দিকে, তাকিয়ে রইল খোলা আকাশের দিকে। আজও বোধহয় এত কিছুর হিসেব নিকেশ করার কথা মাথায়ই আসতো না। চায় কি চায় না সেটাও ভাবতে হতো না নতুন করে, যদি না রুষা এই দূরত্বটা না বাড়াতো। হয়তো পারিবারিক ঝামেলায় আছে, থাকতেই পারে। দুদিন পর হয়তো আবার আগের মতো শুরু করবে মেয়েটা। কিন্তু ঈশানের মন স্পষ্ট জানান দিচ্ছে এ মেয়ে সেই মেয়ে নয় যার সান্নিধ্য পেলে গোটা একটা জীবন অনায়াসে তার হাত ধরে কাটিয়ে দেওয়া যায়। ঈশানের মাথাটা টনটন করছে, আর চিন্তা করতে ইচ্ছা করছে না। মেয়েটাকে বিয়ে না করলে নয়, বরং বিয়ে করলেই ঠকানো হবে হয়তো। সে অবশ্য খুব ভালো করেই জানে তা সত্ত্বেও রুষা তাকেই চাইবে। ভাইয়া? নয়নের গলা শুনে সোজা হয়ে বসলো ঈশান। হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে। আয় বস, আসার পর থেকে তো তোর দেখাই পাচ্ছি না। নয়ন নিজেও একগাল হাসলো, এগিয়ে এলো ভাইয়ের দিকে। নিচু হয়ে কোলাকুলি করলো, দুজন বসলো পাশের চেয়ারে। তেমন কিছু ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম আর কি। ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হয়েছে বুঝতেই পারছো, একটু চাপে আর কি। ব্যাপার না, আমি বুঝতে পেরেছিলাম সেটা। নয়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাই বোনগুলোর দিকে, গলা উঁচিয়ে ডাক দিল রাফিকে। চ্যাম্প, এদিকে আয়। রাফি দৌড়ে এলো। বাড়িতে যে মাকে পাবি, তাকেই বলবি ১ কাপ কফি পাঠাতে। ভাইয়া তুমি আরেক কাপ নেবে? ঈশান মাথা নাড়ে, নেবে না। রাফি ছুটে গেল বাড়ির ভিতর। নয়ন আবার ঘুরল ভাইয়ের দিকে। ভাইয়া, তোমার গল্পটা বলো। ট্রাস্ট মি, খুব মিস করছি। অল গুড, তবে মিস করছিস কিভাবে বুঝবো? আমি না হয় একটুকুনো ছুটি পাইনি, তুই তো অন্তত ২-১ বার যেতে পারতি আমার সাথে দেখা করতে। ভাইয়ের কপট রাগ বুঝলো নয়ন। এক হাতে নিজের এক কান ধরল, নিজেও অসহায় গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, কতবার যে প্ল্যান করেছি যাব, নিশি নুরিদের নিয়ে, কখনো বড় মাকে নিয়ে, কখনো বন্ধুদের নিয়ে। কোনোবারই বড় বাবা পারমিশন দিত না। যখন দিত তখন আমার সময় হতো না, মনির কাছেই যেতে পারতাম না। ২ বার মাত্র গিয়েছিলাম। বুঝলাম। তা এখন প্ল্যান কি? মাস্টার্স তো কমপ্লিট প্রায়। চাকরি বাকরি করতে চাস, নাকি বাড়ির বিজনেসে জয়েন করতে চাস? নয়ন মাথা চুলকায়, ধরা গলায় বলে, বুঝতে পারছি না ভাইয়া। বাড়ির সবাই চায় বিজনেসটা সামলায়। আসলে তুমি চাকরির সিদ্ধান্ত নিলে বাবারা একটু ডিসঅ্যাপয়েন্টেড
আমি সত্যি বলতে তাই দ্বিধাদ্বন্দ্বে আছি হালকা। তাছাড়া বিজনেসে একটু ডাউন যাচ্ছে ইদানিং। বড়বাবা এটা নিয়ে দারুণ আপসেট। তুমি বিজনেসে আগ্রহী ছিলে না বলে অনেকটা মন খারাপ করেই বোধহয় বলেনি তোমাকে কিছু। আসলে ভাইয়া অনেকটাই ডাউন চলছে। এখন আমিও যদি হাল ধরতে না চাই সমস্যাই হয়ে যাবে আর কি। আরো অনেক কথাই জানলো সে নয়নের থেকে। এসবের কিছুই তাকে জানানো হয়নি। তার কারণও অবশ্য আছে। তার বাবার খুব ইচ্ছে ছিল সে এই বিজনেসের হাল ধরবে, দায়িত্ব নেবে, সে তা নেয়নি। অনেকটা রাগারাগি করেই বাড়ি ছেড়েছিল। এই কয় বছরে বাড়ি না আসার কারণও অনেকটা এটাই। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকে। বাড়ি আসার পর বাবার সাথে তার সত্যিই কথা হয়নি তেমন একটা। কেমন আছো, কতদিন বাড়ি আছো, এই অবধি। এর বেশি বাবা তাকে জিজ্ঞেস করেননি। আর না তার চাকরি নিয়ে কিছু। সে নিজেও ব্যবসা নিয়ে আগ্রহী নয়। বিধায় বাড়ির ব্যবসার হালচালও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। তবে রাইসুল দেওয়ানের চোখ মুখে ঘোর চিন্তার ছাপ স্পষ্ট। তার মনে হয়েছিল অনেকটা বয়সের ছাপ, অনেকটা তার উপর রেগে থাকার ছাপ। ঈশানের নিজের খারাপ লাগছে পরিবারের কথা শুনে। বাবা চাচাদের যথেষ্ট বয়স হয়েছে। রাগারাগি করে বাড়ি ছেড়ে গেছিল। বাবা হয়তো তার জন্যই তাকে আর রাগাতে চায়নি, চাপ দিতে চায়নি, অথচ এই বয়সেও কত চাপ নিজেরা সামলাচ্ছে। ঈশান ঠিক করলো বাবার সাথে বসে কথা বলবে বিষয়টা নিয়ে। ঘড়িতে সময় দেখলো মাগরিবের সময় হয়ে এসেছে। ভাইয়া আমরা কিন্তু যাব, প্লিজ ভাইয়া। নয়ন ঈশান দুজনেই শব্দ পেয়ে পেছনে তাকালো। নিশি নুরি দ্রুত পায়ে এগিয়ে আসছে। নয়নের দুপাশে বসলো দুজন। আহ্লাদি গলায় আবদার জুড়ল, বড়মা বলেছে তুমি আনতে যাচ্ছ বারবিকে। আমরা যাব তোমার সাথে। ওর সাথে কথা বলে আসলাম। এখনো ওর আসতে ঘন্টা চারেক লাগবে। এখন বাজছে ৭টা। ওর স্টেশনে পৌঁছতে ১১টা, সাড়ে ১১টা তো বাজবেই। আমরা একটা সারপ্রাইজ দেবই ওকে, অন্যরকম করে প্লিজ। নয়ন ভাবনায় পড়ে গেল। মেয়েটাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে তার নিজেরও আছে। কিন্তু বাড়ি থেকে এত রাতে ভাই বোনগুলোকে স্টেশনে নিয়ে যাওয়ায় ছেলেমানুষিতে পারমিশন বড়বাবা দেবে কি না যথেষ্ট সন্দেহ আছে তার। বোনদের নরম গলায় বোঝানোর স্বরে বলল, দেখ আমি নিজেও চাই গত ২ বছর মেয়েটা জন্মদিনে থাকতে পারেনি। এবছর বড় করে সেলিব্রেট করতে চাই। কিন্তু অত রাতে আমি একা কিভাবে, মানে স্টেশনে এসব। ও নিজেও ক্লান্ত থাকবে। বলি কি ও বাড়ি ফিরুক, বাড়িতে কিছু কর বা কাল সারাদিন পড়ে আছে। দু বোন সজোরে মাথা নাড়ল। তাদের সিদ্ধান্তে অনড়। নয়ন দীর্ঘশ্বাস ছাড়ে, এদের মানাতে পারবে না বুঝে গেছে। নিয়েও যেতে হবে এটা স্পষ্ট টের পাচ্ছে। এখন তাকেই কাঠখড় পোড়াতে হবে বড় বাবাকে রাজি করার। ঈশান বুকে হাত গুজে দেখছে ভাই বোনগুলোর ছেলে মানুষই। তাকে কেন বলা হচ্ছে না বুঝতে পারছে না বিষয়টা। নিশি বোধহয় খেয়াল করলো সেটা। ভাইয়ের দিকে অজুহাত দেওয়ার মতো করে বলল, বড়মা বলল ছোট ভাইয়া নিয়ে আসুক বারবিকে, তুমি হয়তো ব্যস্ত থাকবে, যেতে চাইবে না। ঈশান কোঁচকানো কপাল স্বাভাবিক করল। বলল, একবারও বলিনি যেতে পারবো না। তাছাড়া নয়ন একা তোদেরকে সামলাতে পারবে না। সব বিচ্ছুগুলোকে নিয়ে মাঝ রাত্তিরেও পড়ে যাবে বিপদে। নিশি নুরি খুশিতে লাফিয়ে উঠল। এটাই চাইছিল তারা। ঈশান হালকা হাসলো বোন দুটোর খুশিতে। তার নিজেরও ইচ্ছে হচ্ছে মেয়েটাকে আনতে যেতে। অনেক বড় হয়ে গেছে বোধহয়। শেষ কবে দেখেছিল মনে পড়ছে না। তবে শেষ দেখার দিন যে সে কোনো একটা কারণে মেয়েটাকে খুব বকেছিল, সাথে কষিয়ে একটা থাপ্পড় দিয়েছিল, সেটা হুট করে মনে পড়ে গেল। ফোলা ফোলা ধবধবে গালটা লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল। রক্ত জমে গেছিল গালে, জ্বরে কাহিল হয়ে গিয়েছিল ব্যথায়। মোমের মতো শরীর ছিল কিনা এ অপরাধে বাবা তার গায়েও হাত তুলেছিল। প্রথমবারের মতো ঈশান আবার হেলান দেয় চেয়ারে। মেয়েটার বয়স কত হবে আজকে, ২০ হবে বোধহয়, ভাবা যায়। এরা যে হারে বারবি পুতুল পুতুল করছে, মেয়েটাকে এত বছর পর হুট করেই দেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে।